আমার নাম শেফালী। কম বয়সেই আমি অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে পার হয়েছি। হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্টে আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। স্বামী এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও আমি আমার শ্বশুরবাড়িতেই থাকি। এখন আমার বয়স 25 বছর। এত কম বয়সে আমার একলা হয়ে যাওয়া আমার জন্য খুবই বেদনাদায়ক। কিন্তু এই দুঃখের সময় শ্বশুরবাড়ির লোকেরা আমাকে অনেক সাপোর্ট করেছিল। তারা আমাকে এই কষ্ট অনুভব হতেই দেয়নি। ৩ মাস আগেই আমার ছোট দেওরের বিয়ে হয়ে বাড়িতে ছোট বউ এসেছে। ছোট বউয়ের ব্যবহার আমার সাথে খুবই ভালো ছিল, আর আমি ওকে বাড়ির কাজে খুব সাহায্য করতাম। এই কারণে ওর আমাকে নিয়ে কোনো অসুবিধাই ছিল না। গত ৩ মাসে আমরা দুজন বোনের মতো খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। একদিন আমার ছোট যা আমার ঘরে এলো। আমার মনে হলো ও হয়তো প্রতিদিনের মতো কথা বলতে এসেছে, কিন্তু সেই দিন ও এসেই বলল, চলো তাড়াতাড়ি করে নিজের ব্যাগ গুছিয়ে নাও, আমার বড় দাদার বিয়ে আছে, তাই তোমাকেও আমার সাথে 10 দিনের জন্য আমার বাবার বাড়িতে যেতে হবে। আমি বললাম, রুবি, তুমি আমাকে নিজের বোনের মতো মনে করো, এটা আমি জানি, কিন্তু এইবার তুমি নিজেই ভাবো, তোমার বাবার বাড়িতে শুভ কাজ হতে চলেছে। এইরকম সময় আমার মতো বিধবাকে সেখানে নিয়ে যেও না। আমার মতো অপয়াকে সেখানে নিয়ে গেলে কোনো শুভ কাজ হবে না। আমি রুবিকে অনেক বোঝালাম, কিন্তু ও কিছুতেই আমার কথা শুনতে রাজি হচ্ছিল না। বরং ও বলছিল, এগুলো সব কুসংস্কার, এরকম কিছুই হয় না। তুমি ব্যাস আমার সাথে আমার দাদার বিয়েতে চলো, তুমি গেলে আমিও কিছুটা শান্তিতে থাকতে পারবো। রুবির দুজন ভাই ছিল, একজন ওর দাদা আর একজন ওর ভাই। এখনও দাদার বিয়ে হচ্ছিল, তাই আমার শ্বশুর শাশুড়িও আমাকে রুবির সাথে যাওয়ার জন্য জোর করলেন। তারা বলেন, তুমি যাও সেখানে, লোকজনের সাথে মিশলে তোমার মন ভালো থাকবে। শ্বশুর শাশুড়ির কথায় আমাকে রুবির সাথে যেতে হলো। যখন ওর বাবার বাড়িতে পৌঁছালাম, তখন সেখানে উপস্থিত সকলেই আমার সাথে কথা বলছিল, আমি কেমন আছি জিজ্ঞেস করছিল। রুবির বাবার বাড়ির কেউই আমার সাথে খারাপ ব্যবহার করেনি। যেমন যেমন সন্ধ্যা হতে লাগলো, বাড়িতে সবার মুখে খুশি ফুটে উঠতে লাগলো, কেননা রুবির ছোট ভাই দাদার বিয়ে উপলক্ষে মুম্বাই থেকে আসছে। মিঠুন মুম্বাইতে পড়াশুনো করত, আর গত 2 বছর থেকে বাড়িতে আসতে পারেনি। এই কারণে সবাই ওকে দেখার জন্য উৎসুক হয়েছিল। সন্ধ্যা 7টা বাজলে বাড়ির সামনে একটা গাড়ি এসে থামলো, আর সবাই তাকে দেখার জন্য দৌড়ে বাইরে এলো। সবার উৎসুকতা দেখে আমিও মিঠুনকে দেখার জন্য বাইরে বেরিয়ে এলাম। বিয়ে বাড়িতে এসে আমি রুপিদের কোনো আত্মীয়র সামনে যাইনি, কেননা আমার স্বামীর মৃত্যু কয়েক মাসই হয়েছে। এই কারণে ওই বিয়েতে আমি শুধু নামের জন্যই ভাগ নিয়েছিলাম। কিন্তু এখন সবার উৎসুকতা দেখে আমার মনেও কিছুটা উৎসুকতা জেগে উঠেছিল, তাই আমি মিঠুনকে দেখতে গেলাম। যখন ওকে দেখলাম, তখন দেখলাম সে খুবই হ্যান্ডসাম, আর তার এন্ট্রি কোনো হিরোর মতো ছিল। মিঠুন যতটা মডার্ন ছিল, ততটা সংস্কারীও ছিল। ও বাড়িতে এসেই মা বাবা এবং বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। বাড়ির লোকেরা ওর আসাতে এতটা খুশি হয়েছিল যে সেই সময় কারোর নজরই ওর জিনিসপত্রের উপর ছিল না। যখন সবাই ভেতরে চলে গেল, তখন আমি মিঠুনের ব্যাগ ভেতরে নিয়ে আসার ব্যাপারে চিন্তা করলাম। আমি জানতাম ও কোন ঘরে থাকবে, তাই আমি সোজা ওর ঘরে গেলাম। আমি ওর জিনিসপত্র ঘরের এক পাশে রাখলাম। এরপরে যখন ওর ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলাম, তখনই মিঠুন ঘরের ভিতরে চলে এলো। ওকে দেখে আমি সংকুচিত হয়ে নিজের মাথা নিচু করে নিলাম, আর তাকে পাশ কাটিয়ে সেখান থেকে যেতে লাগলাম। কিন্তু হঠাৎ করেই ও আমার হাত ধরে নিল, আর আমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। ও তাকানোর ধরন আমাকে লজ্জায় ফেলে দিল। স্বামীর মৃত্যুর পরে আমি কোনো পুরুষকে এই নজরে আমার দিকে তাকাতে দেখিনি। ও আমার হাত কোনো মতেই ছাড়ছিল না, তাই আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মিঠুন, তুমি আমার হাত কেন এভাবে ধরে রেখেছো? ও আমার চোখের দিকে তাকিয়ে হেসে বলল, তোমাকে আমি বাইরে একবার দেখেছিলাম, আমার থেকে তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, ব্যাস একটু সময় আমার সাথে কথা বলো। বাড়িতে সবাই আমার আশাতে খুবই খুশি হয়েছে, কিন্তু তুমি মনে হয় আমার আশাতে খুশি হওনি। আমি বললাম, তোমার আশাতে আমিও খুব খুশি হয়েছি। রুবির মতো তুমিও আমার ভাই। এখন আমার হাত ছেড়ে দাও, না হলে যদি কেউ এভাবে দেখে নেয় তাহলে আমাকে ভুল ভাববে। মিঠুন এভাবে আমার হাত ধরে থাকা আমার ঠিক মনে হচ্ছিল না। সেদিনের পর থেকে আমি সবসময় মিঠুনের চোখের নজরে আমার উপরে অনুভব করতাম। এছাড়াও প্রায় সময় ও আমার সঙ্গে ইয়ার্কি ফাজলামি করত, কিন্তু আমি ওর সঙ্গে একটা শব্দও বলতাম না। 2 দিন পরে ও নিজের বোন রুবির সাথে বাজারে শপিং করতে গেল। যাওয়ার সময় রুবি আমাকেও ওর সাথে নিয়ে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি যাইনি। আমার না যাওয়ার মুখ্য কারণ ছিল মিঠুনের ইয়ার্কি ফাজলামি। আমার ওর ফাজলামো অদ্ভুত লাগতো, এই কারণে আমি শপিং করতে যাইনি। শপিং করে তারা সবাই ফিরে নিজের নিজের জিনিস একে অপরকে দেখাতে লাগলো।
আমিও খুব খুশি মনে ওদের জিনিসপত্র দেখছিলাম। আমার যেন কেউ কিছু নিয়ে আসবে না, এই আশা ছিলও না। আর আমি করিও নি। জিনিসপত্র দেখা হয়ে গেলে আমি চা আর নাস্তা বানাতে রান্নাঘরে চলে এলাম। যখন আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, তখন হঠাৎ মিঠুন আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি চমকে ওর দিকে ঘুরলে ও নিজের পিছন থেকে একটা শাড়ি বের করে বলল, শেফালি, এই শাড়ি আলাদাভাবে আমি তোমার জন্য কিনেছি। ওর এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি ভাবতেই পারিনি যে ওর মতো মডার্ন ছেলে আমার জন্য শাড়িও কিনতে পারে। এরপরে আমি ওকে বললাম, আমার জন্য তোমার এত দয়া দেখানোর কোনো দরকার নেই, আমার নতুন কোনো জিনিসের দরকার নেই বলে আমি নিজের কাজের দিকে ধ্যান দিলাম। কিন্তু হঠাৎ করে মিঠুন আমার হাত ধরে আমাকে নিজের দিকে টেনে নিল। সেই সময় ওর হাত সোজা আমার কোমরের উপর এসে গেল। ওর স্পর্শে আমার শ্বাস ঘন ঘন পড়তে লাগলো। আমি ওকে কিছু বলতে যাচ্ছিলাম, তখনই মিঠুন আমার মুখের উপরে হাত রেখে দিল আর বলল, আমার তরফ থেকে তোমার জন্য এই গিফট নিয়ে এসেছি, প্লিজ এটা নিতে না করো না। এটা বিয়ে বাড়ি, এখানে সবাই নতুন নতুন ধরনের জিনিস পরে সেজে গুজে থাকবে। তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগে, তোমার ফর্সা রঙের কালো কালারের শাড়িতে আরো বেশি ফুটে উঠবে। আমি তোমাকে একবার এই শাড়িতে দেখতে চাই, প্লিজ না করো না। এটা বলে ও আমাকে জোর করে শাড়ি ধরিয়ে দিল আর সেখান থেকে যেতে লাগলো। ও সেখান থেকে যেতে যেতে একটা জায়গায় গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। ওকে আবারও দাঁড়াতে দেখে আমি রাগে চোখে ওর দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলাম, তখনই ও নিজের হাত সামনে বাড়িয়ে দিল। ওর হাতে ঘড়ি আমার শাড়ির আঁচলে আটকে গেছিল। ও সেটা ছাড়াতে লাগলো। ওর সেটা ছাড়াতে অনেক সময় লাগছিল দেখে আমি এগিয়ে গিয়ে সেটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। সেই সময় আমি নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করেছিলাম, আর মিঠুন এক নজর আমাকে দেখে যাচ্ছিল। যখন আমি আমার আঁচল ছাড়িয়ে পেছনে সরলাম, তখন আমার নজর ওর উপরে পড়ল। আর আমি দেখলাম ও কিছুটা আলাদা রকম ভাবে আমাকে দেখছিল। তাই আমি ওর দিকে ধ্যান না দিয়ে আবারও নিজের কাজ করতে লেগে গেলাম। আমি জানতাম না যে ও দিদি বলে আমার উপরে এত অধিকার ফলাতে চাইবে। সেই রাতে ও হঠাৎ করে নিজের দিদির ঘরে এসে গেল। রুবি নিজের ঘর আমার সাথে শেয়ার করেছিল। আমরা দুজনে বিছানায় শুয়ে শুয়ে গল্প সল্প করছিলাম। হঠাৎ করে মিঠুন আমাদের ঘরে এসে গেল। মিঠুন রুবির নিজের ভাই ছিল, এই কারণে রুবি ওর সঙ্গে ইয়ার্কি করছিল। কিন্তু আমার খুব লজ্জা করছিল। তাই আমি যখন উঠে বসতে চাইলাম, তখন রুবি আমার হাত ধরে আবার আমাকে নিজের কাছে শুইয়ে দিল আর বলল, তুমি কোথায় পালাচ্ছ? আমার ভাই তোমার সঙ্গে কথা বলতে এসেছে আর তুমি পালিয়ে যাচ্ছ? মনে রেখো, তুমি আমার বড় দিদির মতো। রুবির কথা শুনে আমি সেখানে থাকা ঠিক মনে করলাম, কিন্তু মিঠুনের ব্যবহার আমার কিছুটা অদ্ভুতই মনে হচ্ছিল। কেননা মিঠুনের হাত বারবার আমার হাতের সাথে স্পর্শ করছিল। রুবি নিজের মোবাইলের দিকে তাকিয়ে কথা বলছিল, এই কারণে ওর নজর মিঠুনের দিকে আসেনি। কথা বলতে বলতে হঠাৎ করে মিঠুনের হাত আমার শরীরের উপর এসে গেল আর আমি একদম চমকে উঠলাম। ওর স্পর্শ অদ্ভুত ছিল। ও একদিকে আমার বোনের সম্বন্ধে যুক্ত করতে চাইতো, আবার অন্যদিকে ওর ব্যবহার কিছুটা আলাদাই ছিল। ওর এইসব ব্যবহারের কারণে যখন আমি সেখান থেকে উঠে যেতে চাইলাম, তখন ও আবার আমার হাত ধরে আমাকে নিজের জায়গায় থামিয়ে দিল। ও নিজের বোনের সামনে আমাকে সেই ঘর থেকে বাইরে যেতে দিচ্ছিল না। তাই আমি বাধ্য হয়ে নিজের উপরে চাদর ঢেকে নিলাম আর ওর দিকে নিজের পিঠ করে শুয়ে পড়লাম। আশ্চর্য ব্যাপার হলো যে পরের দিন হলদি লাগানো দিন ছিল আর সবাইকে হলদি লাগানো হচ্ছিল। তখনই হঠাৎ আমার কানে মিঠুনের কথার আওয়াজ আসতে লাগলো। ও নিজের দিদিকে জিজ্ঞেস করছিল যে দাদাকে কেন হলদি লাগানো হচ্ছে। ও দিদি জবাব দিয়েছিল যে হলদি লাগালে গায়ের রং আরো উজ্জ্বল হয়ে যায়। দিদির কথা শুনে মিঠুর হলদি লাগানোর জেদ করতে শুরু করে দিল, কিন্তু কেউ ওকে হলদি লাগানোর জন্য তৈরি ছিল না। তখনই সবাই বরের ছবি তোলা আর রিল বানানোতে ব্যস্ত ছিল। মিঠুনের জেদ দেখে রুবি আমাদেরকে হলদির থালায় এগিয়ে দিল আর বলল, তুমি ভাইকে কিছুটা হলদি লাগিয়ে দাও। এরপরে হলদি লাগানোর জন্য মিঠুন আমাকে নিজের ঘরে নিয়ে গেল। প্রথম দিকে আমি ওর মুখে কিছুটা হলদি লাগালাম। তারপরে মিঠুন খালি গায়ে আমার সামনে এসে বলল, আমার সমস্ত জায়গায় হলদি লাগিয়ে দাও, যাতে আমার রং আরো উজ্জ্বল হয়ে যায়। ওর এই কথা শুনে আমার খুব লজ্জা করছিল, কিন্তু আমি ওকে কিছু বলতেও পারছিলাম না, কেননা আমার যা বোনের ভাবনা নিয়ে আমাকে মিঠুনে হলদি লাগানোর জন্য পাঠিয়েছিল। তাই আমি বাধ্য হয়ে চোখ বন্ধ করে নিলাম আর ওকে হলদি লাগাতে বললাম। যখন আমার হাত ওর শরীরের উপরে হলদি লাগাতে লাগলো, তখন আমি ভাবতে লাগলাম যে এসব কি হচ্ছে, কেন হচ্ছে। এই সময় আমার মনে অদ্ভুত অদ্ভুত ভাবনা উৎপন্ন হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। যখন আমি ওর হাতের উপরে আমার হাত দিয়ে হলদি লাগাচ্ছিলাম, তখন আমি নিজের সীমা কিছুটা ভুলে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে
আমি আমার স্বামীকে হলদি লাগাচ্ছি। তখনই আমার চোখ খুলে গেল। আর আমি মিঠুনের থেকে দূরে যাওয়াই ঠিক মনে করে সেখান থেকে বেরিয়ে এলাম। পরের দিন রুবির দাদার বিয়ে হয়ে গেল। সেই বিয়েতে আমার শ্বশুরবাড়ির সবাই এসেছিল। বিয়ে শেষ হওয়ার সাথে সাথে আমি শ্বশুরবাড়িতে যেতে চাইলাম, কিন্তু রুবি আমাকে আবারও আটকে দিল আর বলল, আরো কিছুক্ষণ আমাদের এখানে থেকে যাও। সমস্ত অতিথি যেহেতু চলে যাবে, তাই সমস্ত কাজ আমার আর আমার মায়ের উপর এসে যাবে। তুমি এখানে থাকলে আমাদের কিছুটা সাহায্য হবে। শাশুড়ি মাও বললেন, তুমি ছোট বৌমা সাহায্য করার জন্য আর কিছুদিন থেকেই যাও। শাশুড়ির কথার কারণে আমাকে আবারও সেখানে থাকতে হলো। বিয়ে 2 দিন পরে রুবি নিজের মা বাবা আর দাদা বৌদির সাথে ভগবান দর্শনের জন্য গিয়েছিল। তারা সবাই 3 দিনের জন্য বাইরে গিয়েছিল। এই সময় আমি একলাই মিঠুনের সাথে বাড়িতে ছিলাম। রুবি আমাকে কেন সেখানে আটকে রেখেছিল সেটা আমি কোনো মতে আমার মাথাতে আসছিল না। ও যেহেতু কাজ করার জন্য আমাকে আটকে ছিল, তাই আমি বাড়ির অনেক কাজ গুছিয়ে নিয়েছিলাম। সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ি পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। মিঠুন সকাল 8টায় ঘুম থেকে উঠেছে দেখে আমি ওর জন্য নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। নাস্তা করার সময় ও ফ্রেশ হয়ে আমাকে কাজে সাহায্য করতে যখন রান্নাঘরে এলো, তখন হঠাৎ করে আমার পা পিছলে গেল আর আমি মিঠুনের উপরে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়ার কারণে মিঠুনের কোমরে খুব চোট পেয়েছিল। আমার কারণে যেহেতু ও চোট পেয়েছিল, তাই আমি ওকে ধরে ধরে ওর ঘরে নিয়ে গেলাম। এরপরে ওকে ব্যথায় কষ্ট পেতে দেখে আমি ওকে গরম তেল দিয়ে মালিশ করতে লাগলাম। আমার মালিশ করাতে ওর কিছুটা আরাম অনুভব হচ্ছিল। আমি ওকে মালিশ করতে করতে মিঠুন চুপচাপ ঘুমিয়ে গেল। ওর ব্যথার কারণে আমার খুব খারাপ লাগছিল, তাই ও যতক্ষণ অবধি ঘুমিয়েছিল আমি ওর বিছানার উপরে বসে থাকলাম। এভাবে বসে থাকতে থাকতে আমি ঘুমিয়ে গেছিলাম। কিছু সময় পরে হঠাৎ করে আমার অনুভব হলো যে আমার কোলে কেউ ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি করে চোখ খুলে দেখলাম মিঠুন আমার কোলে শুয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ও আমার সাথে এরকম কেন করছে। তাই আমি তাড়াতাড়ি করে ওকে নিজের কোল থেকে সরানোর চেষ্টা করলাম। আমার চেষ্টা করার সময় ও জেগে উঠলে। আমি বললাম, মিঠুন এসব কি? তুমি এভাবে কেন ঘুমাচ্ছ? দয়া করে আমার থেকে দূরে সরে যাও। আমার এসব ঠিক মনে হচ্ছে না। তখনও বলল, শেফালি, এটা আমার তোমাকে ধন্যবাদ জানানোর পদ্ধতি। আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, অন্য কিছুই না। আমি এটা বুঝতে পেরে গেলাম যে ওর ব্যথা অনেকটা কমে গেছে, কিন্তু ওর এই ব্যবহার আমার খুব অদ্ভুত লাগছিল। এখন তো আমার এই সন্দেহ হয়েছিল যে ও আমার হাতে মালিশ করানোর জন্য কোনো নাটক করছে না তো। এসব ভেবে আমি ওকে নিজের কাছ থেকে দূরে করলাম আর নিজের ঘরে চলে গেলাম। পরের দিন আমি সকাল থেকে কাজ করার কারণে কাপড়ে ধুলো ময়লা লেগেছিল, তাই আমি নিজের ঘরে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য শাড়ি চেঞ্জ করার কথা ভাবলাম। এরপরে আমি যখন ঘরে বসে শাড়ি পরছিলাম, তখন হঠাৎই মিঠুন আমার ঘরে এসে গেল। কিন্তু আমাকে চেঞ্জ করতে দেখেও ও নিজের চোখ সরাচ্ছিল না। তাই আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে নিজের কাপড় বদলে নিলাম। এরপর আমি বাথরুম থেকে বাইরে বেরিয়ে দেখলাম মিঠুন তখনও সেই ঘরে আমার অপেক্ষা করছিল। আমাকে দেখে ও আমার কাছে চলে এলো। তারপরে ও বলল, তোমাকে তো এই শাড়িতে খুবই সুন্দর লাগছে। সেই সময় ও আমাকে একটা আলাদা চোখে দেখতে শুরু করলো আর ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো। আমারও তাকানো দেখে ভয় লাগতে শুরু করেছিল। এই কারণে আমি 2 পা পিছিয়ে গিয়ে বললাম, মিঠুন, হঠাৎ করে তুমি আমার ঘরে কেন এসেছো? তুমি কি এখানে আমার সৌন্দর্যের প্রশংসা করতে এসেছো, নাকি তোমার অন্য কোনো কাজ আছে? আমার কথা শুনে ও বলল, কাজ তো অনেক ছিল, কিন্তু তোমাকে দেখে আমি আমার সমস্ত কাজ ভুলে গেছি শেফালি। তুমি সত্যি অসাধারণ সুন্দরী। ওর এরকম কথা শুনে আমি ঘাবড়ে গেলাম, কিন্তু আমি সাহস করে ওকে বললাম, তুমি এটা কি ধরনের কথা বলছো? তুমি আসলে কি বলতে চাইছো? ও হেসে বলল, কিছুই না, আমি তো মজা করছিলাম। আমার খিদে পেয়েছে, যদি তুমি আমাকে খাবার খেতে দাও তাহলে আমার খিদে মিটতে পারে। তুমি কি আমাকে খাবার বেড়ে দেবে, নাকি আমি আমার খিদে অন্য কোনোভাবে পূরণ করব? ওর এই কথার উপরে আমি জোরে চিৎকার করে বললাম, মিঠুন, এসব কি ধরনের কথা বলছো তুমি? ও এইবার আমাকে সরি বলল। আমি নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে ওকে খাবার বেড়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলাম। এরপরে সেই রাতে মিঠুন আমার সাথে এমন কিছু করলো যেটার ব্যাপারে আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। সেই রাতে আমি আমার স্বামীর কথা মনে করে খুব কান্না করছিলাম, কিন্তু আমার কান্না শোনার মতো কেউই ছিল না। একটা বিধবার কাউকে নিজের কষ্টের কথা বলা খুব মুশকিল হয়। আমার সাথেও কিছুটা এরকম হচ্ছিল। মিঠুন আমার সাথে এত খারাপ ব্যবহার করার পরেও আমি সেখান থেকে নিজের শ্বশুরবাড়িতে যেতে পারিনি। কেননা যদি আমি হঠাৎ করে সেখানে চলে যেতাম, তাহলে সবাই আমাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করত। 3 দিন পরে রুবি নিজের পুরো পরিবারের সাথে ভগবান দর্শন করে ফিরে এলো।
যখন ও ফিরে এলো তখন আমি ওকে ধীর গলায় বললাম যে পরের দিন সকাল সকাল আমাদের শ্বশুরবাড়ির জন্য বেরিয়ে পড়তে হবে। আমার কথা শুনে রুবি যাওয়ার জন্য হ্যাঁ বলে দিল। সেই দিন রাতের বেলা রুবি নিজের বৌদির ঘর গোছানো এবং সাজানোর জন্য আমাকে সেখানে নিয়ে গেল। আমি ঘর সাজানোর ব্যাপারে তেমন কিছুই জানতাম না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় হঠাৎ করে রুবিকে ওর মা ডাক দিল। ও মায়ের কাছে চলে গেল। ও চলে যাওয়ার পরে আমি একলাই ঘর পরিষ্কার করছিলাম। তখনই নতুন বউ ঘরে এলো। আর সে শক্ত করে আমার হাত ধরে নিল আর বলল, এই অপয়া মেয়ে, তুই আমার ঘরে কি করছিস? আজকে তুই আমার জিনিসপত্র ছুঁয়ে আমার ঘরকে অপবিত্র করে দিয়েছিস। তো লজ্জা করেনি আমার ঘরে ঢুকতে? ওর এই কথা শুনে আমার চোখে জল চলে এলো। সেই সময় মিঠুন সেই ঘরে এসে গেল। এরপরে যখন ওই নতুন বউ আমার উপরে হাত উঠানোর চেষ্টা করলো, তখন মিঠুন তার হাত শক্ত করে ধরে নিল আর বলল, বৌদি তুমি এটা কি করছো? তুমি কার সাথে কি ব্যবহার করছো তার আইডিয়া তোমার আছে তো? মিঠুন আমার কারণে নিজের বৌদির সাথে খুব রুক্ষ স্বরে কথা বলছিল। ওর এরকম খারাপ ব্যবহার দেখে নতুন বউ বলল, মিঠুন তোমার কি মনে হয় যে আমি তোমার কাজ কারবার বুঝতে পারবো না? বিয়ের দিন থেকে দেখছি তুমি এই বিধবা মহিলাকে কি নজরে দেখো। আমি সব বুঝি। আমি এই ধরনের মেয়েদেরকে খুব ভালোভাবেই চিনি। এই ধরনের মেয়েরা পিছন দরজা দিয়ে আসে আর সবকিছু নষ্ট করে দেয়। আর তুমি এই বিধবা মহিলার জন্য আমার সাথে এরকম ভাবে কথা বলছো? এটা তো আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তোমাদের দুজনের মধ্যে কি সমস্ত চলছে। তার কথা শুনে আমি ভাবতে লাগলাম যে সত্যি কি মিঠুন আমাকে অন্য কোনো নজরে দেখে? এমনিতে তার ব্যবহার আমাকে খুব অস্বস্তিতে ফেলে রেখেছিল। নতুন বউয়ের কথা শুনে মিঠুন তার উপরে জোরে চিৎকার করে করে বলল, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না বৌদি। আর এই ধরনের ফালতু কথা একদম বলো না। ও চিৎকারের আওয়াজ বাড়ির সবার কানে পৌঁছে গেছিল। তাই বাড়ির সবাই সেই ঘরের মধ্যে চলে এলো। সবার সামনে নতুন বউ কোনো কিছু বলতে একটু সংকোচ বোধ করেনি। সে বলতে লাগলো, 2 দিন বাড়ির লোক তোমাকে এই মেয়ের সাথে সময় কাটানোর পুরো সুযোগ দিয়েছিল। আর তুমি এই 2 দিনে কি করেছো সেটা তো এখন বোঝাই যাচ্ছে। তার কথা শুনে মিঠুন বলল, বৌদি তুমি সত্যি ভীষণ অসভ্য। তোমাকে বৌদি বলতেও আমার ঘৃণা হচ্ছে। এ তোমার থেকে অনেক গুণ বেশি সংস্কারী। এ তোমার মতো অভদ্র নয়। আর মনে রেখো, এখন থেকে শেফালীকে বিধবা বলো না। ওকে নিজের করে নেওয়ার মতো লোক এখনো জীবিত আছে। আমি শেফালীকে আমার জীবনসাথী হিসেবে পেতে চাই, কিন্তু আমি ওর উত্তরের অপেক্ষা করছি। কালকে রাতে মিঠুন আমার সাথে যা কিছু করেছিল সেটা আমার মনে স্পষ্টরূপে ভেসে উঠল। ও বলেছিল যে ও আমাকে পছন্দ করে আর আমাকে বিয়ে করতে চায়। তখন রুবি বলল যে মিঠুন আমাকে আগেই বলেছিল ও তোমাকে পছন্দ করে। আমি আমার ভাইকে সমর্থন করি, কেননা ওর পছন্দ একদমই সঠিক। ও একটা ভালো আর একটা নম্র ভদ্র মেয়েকে নিজের স্ত্রী রূপে পছন্দ করেছে। কথা শুনে আমি বললাম যে আমি বিয়ে করতে পারবো না, কেননা আমার মনে শুধু আমার স্বামীই আছে। আর আমি আমার থেকে কম বয়সী ছেলের সাথে কিভাবে বিয়ে করতে পারি? রুবি আমাকে বোঝানোর চেষ্টা করলো যে ভালোবাসার বয়স কোনো বাধা হয় না। দেখো তুমি এত কম বয়সে বিধবা হয়ে গেছো, এতে না তো তোমার কোনো দোষ আছে আর না তো তোমার কোনো ভুল আছে। শেফালি, আমার মনে হয় তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত। কেননা যদি তুমি একলা থাকো তাহলে কোনো না কোনো পুরুষ তোমার উপরে খারাপ নজর দেবে। তুমি সমস্ত পুরুষের খারাপ নজর থেকে নিজেকে বাঁচাতে পারবে না। যদি তোমার সাথে কোনো সাথী থাকে তাহলে সে তোমাকে সমস্ত সংকট থেকে বাঁচিয়ে নেবে। মিঠু তোমাকে সত্যিকারের মন থেকে ভালোবাসে। যখন থেকে তুমি বাড়িতে এসেছো ও সবসময় তোমাকে হাসানোর চেষ্টা করেছে। ও সবসময় তোমাকে বোঝানোর চেষ্টা করতো যে তোমারও আনন্দে জীবন কাটানোর অধিকার আছে। ও কখনোই তোমার উপরে খারাপ নজর দেয়নি। ও যে ইয়ার্কি ফাজলামি তোমার সাথে করতো সেটা ওর ভালোবাসারই প্রকাশ ছিল। মিঠু নিজের মা বাবাকে পরিষ্কার শব্দ বলে দিয়েছিল যে ও আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। যখন আমি হ্যাঁ বললাম তার পরের দিনই ও আমাকে বিয়ে করে নিল। তারপরে ও আমাকে নিয়ে মুম্বাইয়ে চলে এলো। কিছুদিন পরে ওর বাবা মা ওকে ফোন করলো আর বলল যে তারা আমাদের কাছে থাকার জন্য আসতে চায়। ওর মা বাবা আমাদের বিয়ে মেনে নেয়নি, তাই তারা তাদের বড় বৌমার সমর্থন করেছিল। কিন্তু কিছুদিনের মধ্যে বড় বউ নিজের শাশুড়ি শ্বশুরকে নিজের আসল রূপের সাথে পরিচয় করে দিয়েছিল আর সে তাদের দেখাশোনা করতে পরিষ্কার শব্দে না করে দিল। তাই ওর মা বাবা এখানে আসতে চাইলো। মিঠুর মা বাবার ফোন পেয়ে তাদের আমাদের এখানে নিয়ে এলো। আমি কখনো আমার শ্বশুর শাশুড়িকে তিরস্কার করিনি, বরং তাদের নিজের মা বাবার মতো সামলাতে শুরু করে দিয়েছিলাম। আজকে আমি মিঠুনের সাথে খুব হাসি খুশি জীবন কাটাচ্ছি। এখন আমি বুঝতে পেরেছি যে সত্যিকারে ভালোবাসা না তো কোনো বয়স থাকে আর না তো সৌন্দর্যের।
যেখানে হৃদয় মিলে যায়, সেখানে প্রিয়জনের দুর্বলতা একা একাই শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ বন্ধুরা।